করেই প্রধান উপদেষ্টা একটা জরুরি বৈঠক ডেকেছিলেন দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে। সেখানে মূলত আলোচনা হয়েছিল জুলাই সনদ এবং সেই সনদ কবে স্বাক্ষর করা হবে সেটা নিয়ে, এবং সেই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। এবং সেখানে প্রধান উপদেষ্টার সামনে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব কিছু কথা বলেছেন। এই কথাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেই আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই এবং দু একটা বিষয় নিয়ে একটু কথাও বলতে চাই। সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে দৈনিক প্রথম আলো একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনাম হলো, আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। এই একই ধরনের শিরোনাম আরও কয়েকটা পত্রিকা, ইত্তেফাক, আজকের পত্রিকা, এরা অনেকেই এই ধরনের একটা রিপোর্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক থাকুক এই প্রত্যাশা করেছেন সালাউদ্দিন আহমেদ, মানে দেশের প্রধানতম রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন নেতা, এবং সেটাও প্রত্যাশাটা উনি করেছেন প্রধান উপদেষ্টার সামনে বসে, সামনে দাঁড়িয়ে। কেন? প্রধান উপদেষ্টার সঙ্গে কি প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অথবা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, অথবা এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনীগুলোর সম্পর্ক নষ্ট হতে পারে? সেটা কি? কে ঘটিয়েছে তেমন কিছু, নাকি উনি নিজেই ঘটিয়েছেন? আসেন আমরা আরেকটু ভেতরে যাই। উনি কি বলেছেন আমি পুরোটা আপনাদেরকে যদি পড়ে শোনাই ওই প্যারাটা, তাহলে আপনারা হয়তো নিজেরাই ধারণা করতে পারবেন। তিনি বলেছেন, আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক। প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক, এটা কেন বলছেন? দেখুন, আমি প্রশ্নগুলি করছি এবং এই প্রশ্নগুলি মানুষের মনে আসা কি স্বাভাবিক নয়? উনার মতো একজন গুরুত্বপূর্ণ নেতা যখন বলছেন যে উনি চান না যে প্রতিরক্ষা বাহিনীগুলির মধ্যে কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক, তখন কিন্তু আমাদের মানে এই প্রশ্ন তো অন্য সময় কেউ করে না। একটা বিশেষ ঘটনা তাহলে ঘটেছে, যে ঘটনার প্রেক্ষিতে ওনার মনে হয়েছে যে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। কার কারণে যাচ্ছে? কি ঘটনা ঘটেছে এর মধ্যে? আর নষ্ট হয়ে গেলে কি হবে? উনি তার পরের বাক্যেই বলেছেন, আমরা সেটি অ্যাফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। তার মানে বিষয়টা সামথিং সিরিয়াস। দেখি তারপরে কি বলেছেন। তারপরে বলেছেন, আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। নির্বাচনকে সামনে রেখে, তার মানে এই সময়ে নির্বাচন তো সামনে, এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর তো মাত্র 4 মাস আছে, তো নির্বাচন সামনে, একদম সামনে। এই সময়ে কিছু ঘটছে, তাহলে নির্বাচনকে সামনে রেখে অ্যাফোর্ড করতে পারবো না, তার মানে এখনই কিছু ঘটছে। কি সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু এই সময় হলে অ্যাফোর্ড করতে পারবেন না, অন্য সময় হলে পারতেন। এই সময় কি ঘটতে পারে? নির্বাচন ভণ্ডুল হতে পারে, অথবা নির্বাচনের পরিবর্তে গণতান্ত্রিক প্রক্রিয়া, পরিবর্তে গণতান্ত্রিক যে শাসন, তার পরিবর্তে অগণতান্ত্রিক কোনো কিছু চলে আসতে পারে, এ ধরনের আশঙ্কা। আমি কিন্তু আশঙ্কাগুলো বলছি, কারণ আমি মনে করি উনি এই কথাটা তো পাবলিক করেছেন। ওনারা যদি রুদ্ধদ্বার কক্ষে বলতেন পরস্পরকে, তাহলে আমাদের কোনো বক্তব্য ছিল না, আমরা জানতামও না, ভাবতামও না, ভয়ও পেতাম না, অথবা আতঙ্কিত বোধ করতাম না, কিছুই করতাম না। কিন্তু যখন বিষয়টা পাবলিকলি চলে আসে, মিডিয়াতে, একাধিক মিডিয়াতে চলে আসে, তখন তো এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার। কি এমন ঘটছে, কেন ঘটছে, এবং ঘটার পর এগুলো নিয়ে
একটা রাজনৈতিক দলকে কেন সতর্ক করতে হচ্ছে সরকার প্রধানকে? আমরা জানি কিছুদিন আগে, দু একদিন আগে দুটো গুমের ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। সেই মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি করতে আমাদের সামরিক বাহিনীর বেশ কয়েকজন ছিলেন। তাদের মধ্যে প্রায় 15 জনের মতো সামরিক বাহিনীতে বর্তমানে কর্মরত সিনিয়র পর্যায়ের কর্মকর্তারা আছেন। এই ঘটনায় কি এই ঘটনার কারণেই কি প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে? এই আলোচনাটা কিন্তু জরুরি। আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি কিছু মন্তব্য করেছেন। সামরিক বাহিনীর যে সমস্ত কর্মকর্তারা এখন সার্ভিং, মানে এখন তারা দায়িত্বে আছেন, চাকরিতে আছেন, তাদের জন্য সামরিক বাহিনী একটা বিশেষ সাব জেল বানিয়েছে সেনা নিবাসের মধ্যে। সেখানে তাদেরকে আপাতত রাখা হয়েছে এবং তাদেরকে তাদের কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপাতত সাময়িক সময়ের জন্য। হয়তোবা 21 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করার কথা, হয়তো ওখান থেকে করা হবে। কিন্তু তাতে কিন্তু যেন মনে হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব ঠিক হ্যাপি নন। তিনি বলতে চাচ্ছেন যে না, এটা ওরা কেন করবে, এটা পুলিশ করবে। যেহেতু গ্রেফতারি পরোয়ানা হয়েছে, পুলিশ করবে। পুলিশ তাদেরকে আদালতের সামনে নিয়ে আসবে, আদালত পরে সিদ্ধান্ত দেবে, মানে ট্রাইব্যুনাল পরে সিদ্ধান্ত দেবে যে তাদেরকে কোথায় রাখা হবে কি হবে না। তো তাজুল ইসলাম সাহেবের এই সিদ্ধান্ত অথবা এই বক্তব্য, এটার দিকে কি মির্জা ফখরুল, এটার দিকে কি আমাদের এই সালাউদ্দিন আহমেদ সাহেব ইঙ্গিত করেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা একটা কারণ হতে পারে। তো এগুলো তাহলে কেন করা হচ্ছে? এই কাজগুলো কি এখনই জরুরি ছিল? আমি কিন্তু সবসময় বলি, যদি গুম হয়, খুন হয়, টর্চার হয় কারো প্রতি, সে যদি সিভিলিয়ানকে টর্চার করা হয়, এটা যদি আর্মি করে, অবশ্যই আর্মিকে অবশ্যই নিন্দা করতে হবে। এবং যেহেতু একটা সিভিলিয়ানকে করেছে, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়েই না, তো তারা যদি সেরকম কিছু করে, তার বিচারও সিভিল কোর্টই হতে হবে। এটা আমি মনে করি পার্সোনালি। আমার মনে করে ভুল হতে পারে ভাই, আমি এভাবেই মনে করি। কিন্তু একটা কাজ আপনি করবেন, করার সময় যে সমস্ত কথাবার্তাগুলি বলবেন, সেগুলো আপনাকে খুব সতর্কভাবে বলতে হবে, যাতে কারো ইগো হার্ট না হয়। কেউ কি কারো ইগো হার্ট করছে? এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে। আমি আরও কিছু কথা বলে নেই, যে জিনিসগুলো এই সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন। সেখানে কি বলেছেন? উনি বলেছেন যে পতিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে। তারপরে বোঝাই যাচ্ছে উনি এখানে আওয়ামী লীগকে বলেছেন এবং তাদের দোসর একটি দেশ, সম্ভবত ভারতকে ইঙ্গিত করেছেন। তারা এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কোন সুযোগ? এই যে ভারসাম্যহীনতা, এই যে ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টা, এই বিষয়ে একটা সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করেছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি আরও বলেছেন, আরেকটা বাক্য পড়ে শোনাই, সুতরাং আমাদেরকে একদম প্রতি বিপ্লবী হলেও চলবে না, আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে। তো মোটামুটি কিন্তু মেসেজ ক্লিয়ার। এখন প্রধান উপদেষ্টা কি এই মেসেজটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। যদি বুঝে থাকেন, সেই অনুযায়ী কি তিনি কোনো ব্যবস্থা নেবেন? কি ব্যবস্থা নেবেন উনি কি ব্যবস্থা নেবেন সেটা দেখার অপেক্ষায় আমরা থাকি। আর যদি উনি কোনো ব্যবস্থা না নেন, তাহলে কি ঘটবে তার জন্য বোধহয় আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।